প্রেম লীলা দেখে আমি থমকে যাই। এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি মিথিলাকে ভালোবাসি, এটা মোটামুটি বাড়ির সবাই জানে। এই কারণে কত যে মার খেয়েছি তার কোনো হিসাব নেই। আমাকে বরাবর বলেই দিয়েছে মিথিলাকে যেন বোনের চোখে দেখি। আমি মিথিলাকে এমন অবস্থায় দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। ছি ছি, মিথিলা এসব কি দেখছি? আর দুলাভাই, আপনি কি করে পারলেন এসব? আমার আওয়াজ শুনে যেন ওদের মাথা থেকে আকাশ ভেঙে পড়ে। দুলাভাই বলল, আসিফ প্লিজ কাউকে বইলো না, প্লিজ। কাউকে বললে আমাদের মান সম্মান থাকবে না। উনি সুমি আপুর স্বামী, দেখতে স্মার্ট, অনেক বড় চাকরি করে। সুমি আপু হলেন মিথিলার বড় বোন। আপু সকালে তার বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছেন, সাথে চাচিও গেছেন। চাচা নেই, মারা গেছে 3 বছর আগে। আব্বুই দুই পরিবারের প্রধান। আব্বু আর চাচা মিলে একই রকম দুইটা দুইতলা বাড়ি করে। সুমি আপুর বিয়ে হয়েছে প্রায় 2 বছর। একটা 6 মাসের মেয়ে বাচ্চাও আছে। আপুকে আব্বুই বিয়ে দেয়। বিয়েটা পারিবারিক ভাবে হয়। দুলাভাই আমার হীরের টুকরা, বাড়ির সবাই জানে। কিন্তু তার চরিত্র যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না। আর মিথিলা, মিথিলা এটা কিভাবে করলো? মিথিলার মতো ভদ্র মেয়ে 3 গ্রামে খুঁজে পাওয়া যাবে না। মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাইরের কেউ দেখতে পায় না। হাত মোজা, পাও মোজা, বোরকা পরে পর্দার সাথেই সব সময় চলাফেরা করে। কিন্তু আজ সেই মিথিলার এই খেয়াল দেখছি। চুপ করুন আপনি, লজ্জা করে না আবার কথা বলছেন? আর মিথিলা, তুই তুই না পর্দা করিস, কোনো পরপুরুষের সামনে না যাস না? এই তোর পর্দার আসল রূপ? আমার কথা শুনে মিথিলা কিছু বলছে না, নিজেকে ঢেকে কেঁদে যাচ্ছে। তার জন্য তো পুরো পর্দাশীল নারীদের অসম্মান করা হলো। কি দরকার ছিল পর্দা করার? এই মিথিলাকে যখন আমি বলতাম, মিথিলা আমি তোকে ভালোবাসি, তোর জন্য সব করতে পারবো, তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলতো। আর আব্বুকে বলে আমাকে মার খাওয়াতো। মিথিলা কান্না করতে করতে বলল, আসিফ কাউকে বলিস না প্লিজ। মিথিলাকে আমি যখন তোকে ভালোবাসি বলতাম, তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি। আজ তোর আসল রূপটা দেখুক সবাই। আর দুলাভাই, আপনাকে আর কি বলবো? আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম। ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দিব, কিন্তু সুমিয়াপুর সংসারটা কি হবে? আর একটা 6 মাসের মেয়েও আছে। আর মিথিলা তো আমার চাচাতো বোনই, যাকে আমি ভালোবাসি। তার সম্মান কি করে নষ্ট করি? দুলাভাই, আপনি এখনো এখানে বসে আছেন? দুলাভাই মাথা নিচু করে বসে আছিল। আমার কথা শুনে দুলাভাই রুম থেকে বের হয়ে যায়। মিথিলা, তোর কাছে অন্তত এটা আশা করিনি। কাজটা কিন্তু বেশি ভালো করিসনি। বলে যখন রুম থেকে বেরোতে যাব, তখনই দরজাটা আটকে দেয় মিথিলা। মিথিলা চিৎকার করতে শুরু করে। মিথিলা বলল, আসিফ আমাকে ছেড়ে দাও প্লিজ। আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোকে ভাইয়ার মতো ভাবি। মিথিলার কাণ্ডে আমি বাকরুদ্ধ হয়ে যাই। সেই সুযোগে মিথিলা ভেতর থেকে দরজা আটকে দিয়েছে। আমি কথা বলতে পারছি না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না আমার। মনে হচ্ছে হাত পা সব বেঁধে রেখেছে কেউ। আসিফ, তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোর পায়ে পড়ছি। মিথিলা তার কাপড় চোপড় ছিঁড়তে লাগলো। প্রায় অনেক অংশ ছেড়ে ফেলেছে। অনেক কষ্টে মুখ থেকে বের করলাম, মিথিলা কি হচ্ছে এসব? মিথিলা বলল, কেউ বাঁচাও। মিথিলা অনেক জোরে চিল্লাতে লাগলো। আমি যেইখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। মিথিলার এমন কাণ্ডে শরীরের শক্তি হারিয়ে ফেলেছি। বাইরে থেকে দরজা ধাক্কাতে লাগলো দুলাভাই। আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগলো। দুলাভাইয়ের চিল্লাচিল্লি শুনে আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি সবাই মনে হয় চলে এসেছে। জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেললো দরজা। দরজা খুলতেই মিথিলা আব্বুর পিছনে গিয়ে লুকায়। মিথিলার কাপড় চোপড় ছেঁড়া দেখে আন্দাজ করে ফেলেছিল মিথিলার সাথে খারাপ কিছু হতে যাচ্ছিল। মিথিলাও নেকাগানা করছে। মিথিলাকে ভাবি আগলে নেয়। আর আমাকে সবাই অগ্নিচক্ষুতে তাকাতে লাগে। আব্বু আমার সামনে এসেই ঠাস ঠাস করে কয়েকটি থাপ্পড় বসিয়ে দেয়। ভাইয়া এসেও অনেকটা চর মেরেছে। আমি কিছু বলতে যাব, সেই সুযোগ আর পেলাম না। সবকিছু এত দ্রুত হচ্ছিল। মিথিলাকে তো আসিফ কলেজে যাওয়ার জন্য ডাকতে এসেছিল। তোমাকে এত খারাপ অবস্থায় দেখা যাচ্ছে কেন? আসিফ কি তোমার সাথে কিছু করতে চেয়েছে? ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না আমার মতো ছেলে এমন একটা কাজ করবে। মিথিলা বলল, ভাবি আমি তো শুয়েছিলাম। আসিফ এসে